জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক দেশের জনগণ। জুলাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের অনুশোচনা নেই, মন্তব্য রাষ্ট্রপতির। জুলাই স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেয়ায় ক্ষুব্ধ ঢাকা। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। সকালে শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জুলাই জাদুঘরে রাখা জুলাই শহীদ এবং গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত নানা স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যে লাল টেলিফোনে ছাত্র জনতার উপর অত্যাচার নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন, তাও স্থান পেয়েছে জুলাই জাদুঘরে। স্থান পেয়েছে ছাত্র জনতার উপর নির্যাতনের নানা চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জুলাই জাদুঘর ঘুরে দেখেন। পরে জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, 5 আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাইলফলক। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম অপহরণের শিকার হয়েছিলেন। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেই শহীদ হয়েছিলেন হাজারো ছাত্র জনতা ও নারী শিশু। আহত হয়েছিলেন কমপক্ষে 30,000 মানুষ। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত পতিত বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে অবশ্যই প্রতিটি ঘটনার বিচার হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ।
সরকার প্রধান বলেন ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, আহত জুলাই যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। ১৩,০০০-এর বেশি জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে আন্তরিক ধন্যবাদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। লেখক উপস্থিত। রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। দলটির পালিয়ে যাওয়া নেতারা ডিসেম্বরে ফিরে আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, আসেন, দেখা হবে রাজপথে। প্রয়োজনে আবারও গণতন্ত্রের জন্য লড়াই করার কথাও বলেন এই বীর মুক্তিযোদ্ধা। জানাচ্ছেন সিকান্দার রেমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাটি হয়েছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই। ওর পায়ে কোনো মাংস ছিল না। আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? ওনারা মাইকের সামনে যত যাই বলুক, বাস্তবে ভিন্ন। এই যে মানুষটা আমার পাশে সব সময় থাকেন, আমার মা, উনি না থাকলে হয়তো বা আজকে এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমি থাকতো না। কারণ একজন মা জানেন যে একটা সন্তান কোথায় কখন কি প্রয়োজন বা তার কতটুকু কি প্রয়োজন। আজকে 2 বছর 18 দিন আমি চোখে দেখতে পাই না, আমি একদম অন্ধ। 2 বছর 18 দিন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে। সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে। এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। অনুষ্ঠানে প্রচারিত ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এনসিপি নেতারা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এখনো যদি কোনো ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে সেটা শুনতে হবে, মর্যাদা এবং সম্মানের সাথে সেটা শুনতে হবে। একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম। আজকে সেই গণভোটের গণরায় কার্যকর করা হয়নি। আংশিক বিচার নয়, পূর্ণাঙ্গ ও ন্যায় বিচার বাস্তবায়নের কথা বলেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথাও জানান তিনি। স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ করা রাজনীতি নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আপনারা অসহায় নন, আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো আহত জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না, কোনো শহীদ পরিবার অবহেলিত থাকবেন না, এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার। আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু তার অভিযোগ সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে
করলে যত সুন্দর হয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে। যে অভিযোগটা জনসভায় একরকম হতে পারে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরেক রকম হতে পারে। আমার ভাই পরোয়ার বলে গেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তার ভাষণে জানান, জাতীয় অনুষ্ঠানে ঐক্য বিনষ্ট করা, বিশৃঙ্খলা করা কারোই কাম্য ছিল না। মাননীয় সংসদ সদস্য আক্তার তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য কাজ করার কথা বলেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। জুলাই আন্দোলনে শহীদ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়া তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি ঢাকা রেঞ্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাইয়ের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা নির্বাচিত সরকার অব্যাহত রাখবে। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসে বিভিন্ন ক্যাম্পাসে বিশৃঙ্খলার পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন থাকতে পারে, তবে দুষ্কৃতকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না বিএনপি। শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করার সুযোগ দেওয়ায়
তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে বুধবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপচারিতার অনুমতি দেয় বাংলাদেশ ক্ষুব্ধ। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে এই ঘটনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগে থেকেই উদ্বেগ জানানো সত্ত্বেও এই সংবাদ সম্মেলন আয়োজন করতে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক চরম অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এক গুরুতর অসম্মান। ভারতের এ ধরনের আচরণ দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা হয়েছে। বুধবার রাত আনুমানিক 8:45টার দিকে একদল ক্ষুব্ধ জনতা সাকিবের বাড়ির সামনে জড়ো হয়। এ সময় বাড়ি লক্ষ্য করে পরপর হাত বোমা ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ জানায়, ভারতে ফরেন প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হওয়ার পরপরই সাকিবের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় বাড়ির বিভিন্ন কাচের জানালা ভেঙে যায়। সে সময় বাড়িতে কোনো সদস্য ছিলেন না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মাত্র 5 মাসেই বিএনপি জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তাতে আরও একটা বিপ্লব অনিবার্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো আপোষ করবে না জামাত। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাব দেওয়ার আহ্বানও জানান তিনি। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে যোগ দেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, জুলাই শহীদদের নিয়ে ভাগ বাটোয়ারা বন্ধ করতে হবে। তাদের নিয়ে কোনো রাজনীতি দেখতে চায় না জামাত। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 বার মানুষের রায়কে অপমান করবেন না। অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে, তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। বিকেলে রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার বাসভবন প্রাঙ্গণে আয়োজন করা হয় জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক আলোকচিত্র। প্রদর্শনীটি উদ্বোধন করে জামাত আমির অভিযোগ করে বলেন, গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সাথে প্রতারণা করছে। গত 4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি ডিফারেন্স কি? একই চিত্র, সেই রামদা, সেই কিরিশ, সেই হাতুড়ি, সেই চাইনিজ কুড়াল, সেই হেলমেট, সেই বাইরের টুকাই, সেই বাইরের সন্ত্রাসী। শিক্ষাঙ্গনের পবিত্র অঙ্কনকে তারা কলুষিত করছে, রক্তাক্ত করছে। এই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়ে যায়নি। এই বাংলাদেশের জন্য জুলাই যোদ্ধারা যুদ্ধ করে নাই। এই বাংলাদেশ থামাতে হবে, আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই আন্দোলনে প্রকৌশল অঙ্গনের শহীদদের স্মরণে দ্রোহের জুলাই অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় নেতা। দাবি জানান, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননার। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য চাই। তবে কথা পরিষ্কার, আমার সন্তান যে কাজ করলে বীর, অন্যের সন্তান সেই কাজ করলে বীর, স্বীকৃতি দিতে হবে। আমার সন্তান অন্যের সন্তান যে কাজ করলে আমি তাকে সন্ত্রাসী বলবো, আমারটাও করলে তাকেও সন্ত্রাসী বলবো। যারা জীবন দিয়েছে জুলাই যুদ্ধে এবং যারা ফ্যাসিবাদের আমলে পুরো সময় জুড়ে যারা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। তাদেরকে রাষ্ট্রীয় খেতাব দিতে হবে। জুলাই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যারা আহত পঙ্গু হয়ে এখনো কাতরাচ্ছেন দেশে কিংবা বিদেশের হাসপাতালে, তাদের সকলের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তাদের পুনর্বাসনের সম্মানজনক ব্যবস্থা করতে হবে। আমরা কোনো অপমানজনক ভিক্ষা চাই না তাদের জন্য। এখনো সময় আছে। যে বিভাজন হয়েছে, এই বিভাজন ভুলে গিয়ে আমি রাজনীতিবিদ নই, একজন ইঞ্জিনিয়ার হিসেবে এবং মিডিয়ার একজন মানুষ হিসেবে, বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি আহ্বান জানাচ্ছি, আবার যেন জুলাই যোদ্ধারা আমরা ঐক্যবদ্ধ হতে পারি। অনুষ্ঠানে বিগত দিনের ভুলভ্রান্তি ভুলে জুলাই ঐক্যের সব পক্ষকে এক কাতারে এসে দেশ গঠনের আহ্বান জানান বক্তারা। একটু বিষণ্ণ বলতে পারেন। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন শহীদ পরিবার এবং জুলাই ও গণ অভ্যুত্থানে আহতরা। গণ অভ্যুত্থানের রক্তঝরা দিন, আত্মত্যাগ আর লড়াইয়ের নানা স্মৃতি দিয়ে সাজানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই আগস্টের রক্তঝরা দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের যে অদম্য লড়াই আর আত্মত্যাগ তা ইতিহাসের পাতায় জীবন্ত করে রাখতেই এই জুলাই স্মৃতি জাদুঘর। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বুধবার বিকেল নাগাদ জাদুঘরের দরজা খুলে দেওয়া হয় শহীদ পরিবারদের স্বজন ও আহত জুলাই যোদ্ধাদের জন্য। প্রদর্শনী কক্ষের প্রতিটি দেয়ালেই যেন কথা বলছে আন্দোলন আর লড়াইয়ের স্মৃতি নিয়ে। গ্যালারিতে স্থান পেয়েছে শহীদদের ব্যবহৃত জামা কাপড়, জুতো, চশমা আর নানা স্মারক। এই জাদুঘর সব প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে আশা শহীদ স্বজনদের। যে ম্যাসাকারটা চালিয়েছিল সেই ম্যাসাকার যেখান থেকে করেছিল, যেখানে বসে করেছিল, সেই জায়গাটা এখন মিউজিয়াম হয়েছে। আমরা এটা আজকে দেখতে আসছি প্রথম দিন। এখানে এসে দেখলাম যে পাবলিকের যে জনরোষের যে প্রতিফলন বা ফেসিবাদের বিরুদ্ধে যে প্রতিফলন, সেটা এখানে না এসে দেখলে বোঝা যাবে না। যেই মায়ের বুক খালি হয়েছে, যেই বাবার বুক খালি হয়েছে, তারাই জানে। এখন আমরা সেটাই চাবো যে একটাই আমাদের চাওয়া, সত্যি কথা যেটা বলবো যে একটাই চাওয়া আমাদের প্রত্যেকটা শহীদ পরিবারের, একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের যেন বিচারটা হয়। উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই জাদুঘরে আসেন আন্দোলনে আহত অনেকে। শরীরের ক্ষতচিহ্নের পাশাপাশি স্মৃতিচিত্রগুলো দেখে আবারও তারা ফিরে যান রাজপথের সেই উত্তাল সময়ে। প্রত্যাশিত বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করেন এই জুলাই যোদ্ধা। আমি একজন শহীদের চাচাও। আমার ভাইস্তা আমার সাথেই এই 18 তারিখে জুলাই মুভমেন্টে শহীদ হয়েছে, আর বুকে গুলি লাগার কারণে মারা গেছে। ওর নাম হলো খালিদ হাসান সাইফুল্লাহ। একটা শহীদ পরিবারের সদস্য এবং একজন আহত স্বরূপ আমি এটাই বলবো যে আমাদের জন্য যা করার আপনারা তা করতেছেন, তার জন্য আপনার কাছে শুকরিয়া। আমাদের যে মূল যে চাওয়া ছিল রাষ্ট্র সংস্কারের যে বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া, 70% যে গণরায় এবং জুলাই সনদকে বাস্তবায়ন দেখতে চাচ্ছে একজন শহীদ পরিবারের সদস্য এবং একজন আহত হিসেবে। এই স্মৃতি জাদুঘর কেবল একটি প্রদর্শনী কেন্দ্র নয়, এটি তরুণ প্রজন্মের জন্য অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষার এক জীবন্ত পাঠশালা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে এবার গানের সুরে জীবন্ত করে তুলল হাজারো মানুষ। জুলাই বিজয়ের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হল বর্ষা বিপ্লবের গান কনসার্ট। আন্দোলনের সময় যেমন গান মানুষের সাহস জুগিয়েছিল, সেই গানই স্মৃতি, প্রতিবাদ ও প্রত্যয়ের ভাষা হয়ে আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোর্শেদ আলমের রিপোর্ট। 2 বছর আগের এই সময় রাজপথ কেঁপেছিল স্লোগানে। এবার সেই একই দিনে কণ্ঠে উঠল গান, যে জুলাই একসময় ছিল প্রতিরোধের প্রতীক। সেই জুলাই বিজয়ের দ্বিতীয় বার্ষিকী উদযাপিত হলো সুর, সঙ্গীত আর সম্মিলিত কণ্ঠে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে সংশ্লিষ্ট মনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক আয়োজন। করতালি, মোবাইলের আলো আর স্লোগানে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। এই যে তারুণ্যের সমাগম, এটা আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয় যে এই তারুণ্য তারা 24কে ভুলে যায়নি, এই তারুণ্য 24কে মনে রেখেছে। এই কনসার্টের বিষয়ে তো আওয়ামী লীগ যে পেজগুলো আছে সেগুলো থেকে নানা ধরনের হুমকি থামকেও দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে বাংলাদেশের তারুণ্য বা জেনজি যে প্রজন্ম, তারা সকলে কিন্তু বাংলাদেশের 24কে তারা ধারণ করেছে। আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই জুলাইয়ের গান বা প্রতিবাদের ওই গানগুলো হারিয়ে যাচ্ছে। সো আমরা আজকে 2 বছর পরে এসে আমরা যেটা বলছি যে এই কালচারটা থাকতে হবে। আজকে যে 5 আগস্ট একটা ঐতিহাসিক দিন, আমাদের চাওয়া হচ্ছে জুলাইকে আমরা কালচারালি বাঁচিয়ে রাখবো এবং সেটার কারণেই আজকের এই কনসার্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই যে আমরা জুলাই বিপ্লব আন্দোলন করে আমাদের লক্ষ্যে পৌঁছেছি, সেই লক্ষ্য থেকে আমরা আর পিছুতে হব না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। এবং আমি বিশেষত আজকে ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সমাজকে, সাংস্কৃতিক কর্মীদেরকে, যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন। আমরা তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। 2 বছর আগের এই দিনে মানিক মিয়া এভিনিউ ছিল প্রতিবাদে উত্তাল। আজ একই দিনে গান, স্মৃতি আর মানুষের মিলিত কণ্ঠে মুখরিত সেই রাজপথ। জুলাই স্মৃতি, আত্মত্যাগ আর বিজয়ের চেতনাকে ধারণ করে এনসিপির এমন উৎসবমুখর আয়োজন সুরের ভাষায় মনে করিয়ে দিচ্ছে বর্ষা বিপ্লবের গান। স্মৃতি, আবেগ আর প্রত্যয়ের সুরে উদযাপিত হচ্ছে গণ অভ্যুত্থানের বিজয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক কয়েক দফা আলোচনার পর অবশেষে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে চুক্তিতে পৌঁছেছে ইরান ও ওমান, জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এদিকে ইরান অস্বীকার করলেও তেহরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার দাবিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ ইস্যুতে ওমান ইরানের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও ট্রাম্পের দাবি জলপথটি নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে। তিনি যুদ্ধের চেয়ে কূটনীতিক সমাধানে বেশি আগ্রহী। তবে হরমুজ প্রণালী শিগগিরই খুলে না দিলে ইরানে আবার হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওমানের সাথে চুক্তি সই হলেও সাথে সাথেই হরমুজ পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, হরমুজে ইরানের বন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীটিতে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। হরমুজ ইস্যুতে যখন আশার আলো উকি দিচ্ছে, তখন ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেব। লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে সৌদি আরবের 2টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেবে সৌদির উপর সামুদ্রিক অবরোধ দেওয়ার পর এখন পর্যন্ত রিয়াদের 10টি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক দেশের জনগণ। জুলাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের অনুশোচনা নেই, মন্তব্য রাষ্ট্রপতি। জুলাই স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেয় ক্ষুব্ধ ঢাকা, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।